এশিয়া কাপ মানে আমি গত দুদিন থেকেই বলছি যে আমাদের জন্য একটা ভিন্ন উন্মাদনা। এবং এশিয়া কাপের ম্যাচ যদি আপনি লাইভ দেখতে চান যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্কে, তাহলে দেখতে হবে ট্রফি থেকেই। আলোচনায় আসছি যারা খেলা দেখেছেন, যারা খেলা দেখে শুরুর দিকটায় কিছুটা হলেও অসন্তুষ্ট ছিলেন, যারা শেষের দিকটায় বাংলাদেশের দারুণ ক্লিনিক্যাল ফিনিশিং এ হ্যাপি হয়েছেন, তাদের জন্য এই আলোচনা। বাংলাদেশ দল এশিয়া কাপের প্রথম ম্যাচে উইন রেজিস্টার করেছে। বাংলাদেশ দল পরের ম্যাচে নামার আগে যে কনফিডেন্সের খোঁজে ছিল সেই কনফিডেন্স গেইন করেছে। বাংলাদেশ দলের মিডল অর্ডার নিয়ে যে আলোচনাটা ছিল আনটেস্টেড, অনেকটা অপরীক্ষিত, পরবর্তী যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশের শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তানের এগেনস্টে, সেখানটায় কেমন করতে পারে সেই জায়গায় কিছুটা হলেও আজকে হোমওয়ার্কটা হয়েছে। বাংলাদেশ দলের নেগেটিভিটি রয়েছে, এই ম্যাচ নিয়ে সমালোচনার জায়গা রয়েছে, তবে সেই জায়গাগুলোতে যাবার আগে একটু পজিটিভিটি নিয়ে আলোচনা করতে চাই। উইন, মোমেন্টাম, এশিয়া কাপের জয়ে শুরু, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন, বিশেষ করে ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার যারা, তারা বাংলাদেশ দলকে নিয়ে ইন্ডিয়ার থেকে বেশি আলোচনা করছেন, কারণ তারা জানেন তাদের এই আলোচনা, তাদের তির্যক, ব্যঙ্গাত্মক, নেতিবাচক মন্তব্যগুলো বাংলাদেশি মিডিয়া খায়। বুকের ভেতরে তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। মানুষ এগুলোতে আগ্রহী, মানুষ প্রতিক্রিয়া দেখায়। সো যেই বাংলাদেশকে নিয়ে এত আলোচনা করা হচ্ছিল, আমি বলছি না যে হংকং বিশাল দল, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জিতে বিশ্বকাপ জিতে ফেলেছে, এশিয়া কাপ জিতে ফেলেছে, কিন্তু বাংলাদেশের পরবর্তী মিশনে টপ 4-এ যাবার আগে আরো যে দুটো ম্যাচ রয়েছে, সেই মিশনে যাবার আগে একটা কনফিডেন্সের দরকার ছিল, একটা ভালো জয়ের দরকার ছিল। সেই জায়গাটায় বাংলাদেশ অন্তত লেটার মার্কস পেয়েছে অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস। খেয়াল করে দেখুন যে আজকের ম্যাচের পজিটিভ জায়গাগুলো কি। আমি যদি সবশেষ 9টা টি-20-র হিসাব আপনাদেরকে আমি দেই, সেখানটায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 3টা খেলেছে, পাকিস্তানের বিপক্ষে 3টা খেলেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ অ্যাবান্ডন হয়ে গেছে, খেলেছে 2 ম্যাচ, 8টা আজকের ম্যাচ সহ 9টা। এই 9 ম্যাচের মধ্যে বাংলাদেশ ডিফিটেড হয়েছে মাত্র 2 ম্যাচে, একটা পাকিস্তানের এগেনস্টে সিরিজ নিশ্চিত হবার পরে, একটা শ্রীলঙ্কার এগেনস্টে, এবং ওই পরাজয়ের পরে বাংলাদেশ পিছিয়ে পড়েও সিরিজটা জেতে। খেয়াল করে দেখুন সবশেষ 9 ম্যাচের মধ্যে যেই দলটা 7টা ম্যাচ জিতেছে, অর্থাৎ বাংলাদেশের উইনিং রেশিও টি-20-তে যে ফরম্যাটটায় বাংলাদেশ সবসময় ঢুকেছে, নানাভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে, সেটাতে বাংলাদেশের উইনিং রেশিও সবশেষ 9 ম্যাচের হিসাবে 80%-এর কাছাকাছি। এটাকে ভাই আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তাওহিদ হৃদয়, হি ওয়াজ স্ট্রাগলিং। বাংলাদেশের 11-এ হৃদয় থাকবেন নাকি সাইফ থাকবেন নাকি দুজনেই থাকবেন, এই যে একটা ডিসকাশন গত দুদিন ধরে হয়েছে, আজকের ম্যাচে হৃদয়কে খেলানো হয়েছে, 11-এ সুযোগ দেওয়া হয়েছে টু গেইন হিজ কনফিডেন্স। তার ব্যাটিং মোটেও অনেকের ভালো লাগেনি, আমারও লাগেনি। তিনি যদি আরেকটু কুইকার হতে পারতেন, বাংলাদেশের রান রেটটা আরেকটু বেটার হতে পারতো, তিনি সেটা হন নাই। বাংলাদেশ ম্যানেজমেন্টের চাওয়াটাও হয়তো সেটা ছিল না, ছিল যেটা চাওয়া সেটা হচ্ছে হৃদয় রানে ফিরুক, হৃদয় কনফিডেন্স ফিরে পাক, হৃদয়ে আত্মবিশ্বাস আসুক। সেই কাজটা হৃদয় করেছেন। মিডল অর্ডারে নাম্বার 4-এ তাওহিদ হৃদয় যে রানে ফেরা গুরুত্বপূর্ণ, সেই কাজটা তিনি অগুরুত্বপূর্ণ হংকং ম্যাচে করে মোটামুটি এগিয়ে গেছেন। লিটন কুমার দাস, খেয়াল করে দেখুন, যিনি যখন অনেক বেশি সমালোচিত হচ্ছিলেন ওয়ানডের পারফরমেন্স নিয়ে, এখনো প্রশ্ন রয়েছে, বাট টি-20-তে তিনি যেভাবে দলকে লিড করেছেন, যেভাবে পারফরমেন্স করেছেন, সেটাকে অনুবাদ করেছেন এশিয়া কাপের প্রথম ম্যাচটায়। হংকং বলে ছোট বলার সুযোগ নেই। 2014 বিশ্বকাপে ঘরের মাঠে চিটাগংয়ে এই হংকং এর বিপক্ষে বাংলাদেশ পরাজয় রেজিস্টার করেছে। বাংলাদেশের বিপক্ষে একটা মাত্র ম্যাচ খেলে সেই ম্যাচে হংকং জয়ী দল ছিল। বাংলাদেশ এই জায়েদ স্টেডিয়ামে এর আগে যে 2টা ম্যাচ খেলেছিল এই ম্যাচের আগে, সেই 2 ম্যাচেই ডিফিটেড সাইডে ছিল। সো বাংলাদেশে অনেক নেগেটিভিটিস ছিল, এই ম্যাচে মাঠে নামার আগে অনেক নেতিবাচকতা ছিল, নেগেটিভ এনার্জি গুলো ডানে বামে সামনে পেছনে ছিল, সেগুলোকে দূরে সরিয়ে বাংলাদেশ যখন একটা উইনিং নোটে স্টার্ট করে, সেটা ডেফিনেটলি ইতিবাচক। লিটন কুমার দাস, যেটা বলছিলাম, শ্রীলঙ্কার এগেনস্টে ম্যান অফ দ্য সিরিজ, পাকিস্তানের এগেনস্টে শাক মেহেদি, এরপরে নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন কুমার দাস ক্যাপ্টেন, সিরিজের সেরা ক্রিকেটার। আজকেও তিনি শুরু করেছেন অসাধারণভাবে অনবদ্য 50-তে। এটাই তো দরকার ছিল। বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশ টপ অর্ডার যেন তার দায়িত্বটা পালন করতে পারে। ক্যাপ্টেনকে যেন অন্য কারোর প্রতি মুখাপেক্ষী না হতে হয়। যখন আরেকজন ব্যাটসম্যান তার ফর্ম ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তিনি যেন তার রানে ফিরতে পারেন কনফিডেন্সের খোঁজে, তাওহিদ হৃদয় নাম্বার 4-এ, ঠিক তখন তাকে সঙ্গ দেয়া অপর ব্যাটার যখন অ্যাটাকিং ব্যাটিংটা করেন, হৃদয়ের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। বাংলাদেশের আজকের এই জয়
অনেক অনেক পজিটিভিটিস আমার কাছে মনে হয় ছড়িয়ে দিয়েছে, যেই পজিটিভিটিস গুলো নেক্সট 2 ম্যাচের আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাসকিন আহমেদ কিছুটা হলো মার খেয়েছেন, বাট ভেরি আর্লি উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব, আমি চিল্লাচ্ছিলাম গত কদিনে, কন্টেন্ট করেছিলাম, বলেছিলাম আমার বিশ্লেষণে আমি সাইফুদ্দিনকে চাই নাই দলে। তানজিম সাকিব যেন দলে থাকেন, তাকে যেন রাখা হয়। 4 ওভার 20-21 রান, 2 উইকেট, কি অসাধারণ বল করেছেন। মুস্তাফিজ উইকেট পান নাই, কি অসাধারণ বল করেছেন। রিশাদ হোসেনের প্রতি আমার যে আস্থার জায়গা ছিল, কিছুটা হলো তিনি ভরসাটা নষ্ট করেছেন। শেষ 2 বলে তার স্পেলে 2টা উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু রিশাদ হি কুড বি মোর ইকোনমিক্যাল। আজকে বাংলাদেশের নেগেটিভিটি নিয়ে যদি আলোচনা করি, বাংলাদেশের জয় নিয়ে, লিটনের পারফরমেন্স নিয়ে, হৃদয়ের ফেরা নিয়ে, শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের কুফা কাটানো নিয়ে অনেক আলোচনা হতেই পারে। হংকং এর বিপক্ষে 11 বছর পর জয় পেলাম, সেই আলোচনা হতেই পারে। কিন্তু সবশেষ 4 ম্যাচের 3টায় যখন আপনার ক্যাপ্টেন টস জিতবেন, এই 3 ম্যাচের প্রত্যেকবারই যখন তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্তটা গ্রহণ করতে চাইবেন না, এটাকে কোনোভাবে পজিটিভলি দেখার সুযোগ রয়েছে কিনা। আমরা অনেক ডিসকাশন করতে পারি, আমরা অনেক ডিসকাশন এখানটায় আনতে পারি। এই মাঠের রেশিও, আলোচনা, উইনিং পার্সেন্টেজ, পরে ব্যাট করলে কি হয় না হয় সেই আলোচনা করতে পারি। কিন্তু সেটা অযৌক্তিক হয়ে যায় যখন প্রথম ম্যাচটায় এখানটায় হংকং এর বিপক্ষে আফগানিস্তান টস জিতে ব্যাট করে, যখন প্রায় 200-র কাছাকাছি স্কোর পোস্ট করে 188, যখন তারা ওই একই দলকে মাত্র 94 রানে বেশি করতে দেয় না, ঠিক তখন বাংলাদেশ কেন এখানটাও ডিফেন্সিভ পলিসিতে যান। যে লিটন কুমার দাস ব্যক্তিগতভাবে ফর্মে রয়েছেন, যে লিটন কুমার দাসের দল দলগতভাবে ফর্মে রয়েছে, সেই দলটা এশিয়া কাপে টপ 4-এ আপাতত যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রথম ম্যাচে টস জেতার পরেও হংকং এর মতো দলের বিপক্ষে কি কারণে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কি কারণে পুরো 20 ওভার খেললে বাংলাদেশ কত করতে পারে, সেই আইডিয়াটা অন্তত নিজেদের মধ্যে গ্রো করার চেষ্টা করে না। এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের ফিনিশিং ডিপার্টমেন্ট এখনো আনটেস্টেড। প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে জাকির আলী অনিকের রোল কি হবে, প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির রোল কি হবে, আমরা এখনো জানি না। আজকে হয়তো তৌহিদ হৃদয় তিনি ফিরেছেন রানে, কিন্তু বাকি যে ব্যাটাররা, বাংলাদেশের যদি এখানে টার্গেটটা যদি 144 না হতো, বাংলাদেশ যদি শুরুতে ব্যাট করতো, বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো এখানটা 180 করতো, তাহলে পরের ম্যাচে নাম্বার আগে যেই প্রতিপক্ষের বিপক্ষে আপনি খেলেন না কেন, আপনার কনফিডেন্স লেভেল আরো হাই থাকতো। বাংলাদেশ শুধু এনশিওর করার চেষ্টা করেছে তারা আজকে এই প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেবে, জিতবে। কিছু প্লেয়ার যারা ফর্মে নেই তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। এটা কি একটা দলের লক্ষ্য হতে পারে, যেই দলটা টানা 3টা সিরিজ জিতে এশিয়া কাপে অংশগ্রহণ করছে, যেই দলটা এই মুহূর্তে টপ নোচ ফর্মে রয়েছে, তখন এই দলের এই মানসিকতা কোনোভাবেই কাম্য না। আজকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি আলোচনা করেন, হংকং যেভাবে খেলেছে, যেভাবে তারা বাংলাদেশের বোলিং এর এগেনস্টে অ্যাপ্লাই করেছে, যেভাবে স্কোরটা একটা সময় মনে হচ্ছিল মোর্তাজা যদি আর কিছুক্ষণ থাকতেন এই স্কোরটা 150 ছাড়িয়ে যাবার একটা চান্স ছিল, প্রেশারটা হয়তো তখন আরো বাড়তো। 150 অলওয়েজ আ ট্রিকি স্কোর ফর এনি টিম টু চেস। সো ওই জায়গাগুলো থেকে বাংলাদেশ আলটিমেটলি কি অ্যাচিভ করতে পেরেছে? আনটেস্টেড ফিনিশিং ডিপার্টমেন্ট এখন পর্যন্ত। আমরা যখন শ্রীলঙ্কার এগেনস্টে খেলবো, আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে খেলবো, জাস্ট ট্রাই টু ইমাজিন যে আফগানিস্তান এই ব্যাটিং ডিপার্টমেন্টকে, হংকংকে 94-এর বেশি করতে দেয়নি। তার মানে বাংলাদেশি ব্যাটাররা মোর কি বলবো প্রেসারে পড়বে। সেই প্রেসারটা কিভাবে আমরা এক্সিকিউট করব, সেই প্রেসার এক্সিকিউশনের ক্ষেত্রে আমার লোয়ার অর্ডার, আমার ফিনিশিং ডিপার্টমেন্ট কিভাবে স্কোরটাকে আনস্মার্ট থেকে স্মার্ট বানাবে, অ্যাটাক করবে, সেই ব্যাপারটা এখন পর্যন্ত এক্সপোজড না। জয় পেয়েছে, দারুণ শুরু করেছে, কনফিডেন্স ফিরেছে, এখানটায় প্রথমবার বাংলাদেশ জিতেছে, অনেক পজিটিভিটিস রয়েছে এখানটায়। কিন্তু এন্ড অফ দ্য ডে যে ইন্টেন্ট নিয়ে, যে মানসিকতা নিয়ে, যে চিন্তা নিয়ে বাংলাদেশ দল খেলতে নামে এবং নামছে, টস জেতার পর টানা 3টা ম্যাচে বাংলাদেশ যেভাবে প্রতিপক্ষকেই ব্যাট করতে পাঠায়, এটা কোনোভাবেই একটা ভালো দলের, এমার্জিং দলের, কিংবা যেই দলটা সামনে এগুতে চায় সেই দলের লক্ষ্য হওয়া উচিত না। লিটন কুমার দাস, আপনি ভালো খেলছেন, ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু আপনার এবং আপনার দলের নীতি আমাদের সন্তুষ্ট করছে না। টেক গ্রেট কেয়ার।